হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে প্রায় অলমোস্ট রেকর্ডেড ক্লাস এসছে বা ডেমো ক্লাসও এসছে, বাট প্রায় দু মাস বাদে একটা দাঁড়িয়ে ভিডিও শুট করছি। সেই ফেব্রুয়ারি মাসে লাস্ট করেছিলাম। তো যাই হোক, করলাম। কারণ হচ্ছে নতুন কিছু আসছে। এবং সব থেকে বড় ব্যাপার, বুঝতেই পারছো কি নিয়ে কথা হবে, সেটা হচ্ছে WBCS 2025-এর সিলেবাস চলে এসছে, যে সিলেবাসটা দেখে মন থেকে খুব ভালো লাগছে। তো সিলেবাসটা যারা এখনো অব্দি দেখোনি, পিডিএফটা এই যে আমি সামনে আজকে খুলে নিয়েছি। আমি নিজেও এখনো খুব বেশি ডিটেলে দেখিনি, টু বি অনেস্ট। আমি ভেবেছি ভিডিওর সাথে সাথে একবারেই আমি দেখবো, তোমাদের সাথে একবারেই শেয়ার করব। কারণ আমি গতকালই বোধহয় রাত্রিবেলা দেখলাম আমার যে জানুয়ারি মাসের ব্যাচটা, ওখানে একজন স্টুডেন্ট পাঠিয়েছিল, শুভম পাঠিয়েছিল। তারপর টেলিগ্রাম গ্রুপেও অনেকে চাইছিল, তো ওখান থেকে আমি পিডিএফটা পাঠিয়ে দিয়েছি। টেলিগ্রাম চ্যানেলে, গ্রুপে যারা এখন অব্দি দেখোনি, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। পূজা চক্রবর্তী এডুকেশন চ্যানেল, পূজা চক্রবর্তী এডুকেশন গ্রুপ, এরকম নামে টেলিগ্রামে তোমরা সার্চ করলে পেয়ে যাবে। আচ্ছা, তো আর এছাড়া ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকে। তো আজকে আমরা কি কি বিষয়ে কথা বলবো, তো বেসিক্যালি এই টপিকটাতে আমি অক্টোবর মাসে একটা ভিডিও বানিয়েছিলাম। তো সেখানে একজন দেখলাম আজকে দুপুরবেলা কমেন্ট করেছে যে দিদি আপনি ভুল বলছেন কেন, ওখানে তো জিএস পেপার যেটা 6 পেপার যেটা রয়েছে, ওখানে এথিক্স পেপার অ্যাড হয়েছে, তো আপনি ম্যাথ রিজনিং বললেন কেন? তো বেসিক্যালি ম্যাথ রিজনিং আগে যে নোটিফিকেশনটা বেরিয়েছিল পিএসসির তরফ থেকে, সেখানে ম্যাথ রিজনিং এর পেপারটার কথা বলা ছিল। বাট আমরা এর আগে একটা ভিডিও, অক্টোবরের 29 তারিখে আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম, সেখানে আমি বলেও ছিলাম যে যদি পসিবল হয়, পিএসসির কাছে যদি ভিডিওটা কোনোভাবে পৌঁছায়, বা আমরাও যদি রিকোয়েস্ট করতে পারি যে সিলেবাসটাকে যখন চেঞ্জ করা হচ্ছে তখন পুরোপুরি ইউপিএসসি প্যাটার্ন করলেই ভালো হবে, তাহলে একটা প্রিপারেশনে ছেলেমেয়েরা দুটো এক্সামেই বসতে পারবে। এবং বাই গডস গ্রেস সত্যি সেটা হয়েছে, এবং যেটা ভীষণই একটা আনন্দের খবর। কারণ সিলেবাস চেঞ্জ হচ্ছে, সেটা আমাদের হাতে নেই। সিলেবাস চেঞ্জ হবে, ঠিক আছে, হোক, অসুবিধা নেই। কিন্তু হচ্ছে যখন, জিনিসটা পুরোটাই সেম হওয়াই ভালো। কারণ আবার একটু যদি আলাদা থাকে তাহলে সত্যি অসুবিধা হয়ে যাবে। ডিফারেন্ট টাইপের জিনিস আমাদেরকে প্রিপারেশনে রাখতে হবে। তো অফিসিয়ালি রিলিজ হয়ে গেছে, ইউপিএসসি প্যাটার্নেই এসছে, নতুন নতুন অনেক কিছু অ্যাডিশন এসছে। তো চলো, তোমাদের সাথে সাথে আমিও প্রথম দেখছি। আমি এখানে এই যে পিডিএফটা খুলে নিয়েছি, আমার কোথাও লেখাও নেই, আমি যার জন্য বোর্ডে লিখিও নি, বিকজ অনেক কিছু ইনফরমেশন রয়েছে। এইটুকু বোর্ডে আমার ধরবেও না, আর ভগবানের আশীর্বাদে এখনো স্মার্ট বোর্ড হয়নি, তো সুতরাং আমি স্লাইড বানিয়ে দেখাতে পারছি না। আমি ফোন থেকে পড়ে পড়ে বলছি। যারা প্রথমবার দেখছো, অসুবিধা হলে তোমরা পিডিএফটা রেফার করে নিতে পারো। আচ্ছা, আমি তার সাথে বুঝিয়েও দেবো, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট যেটা বলছে যে প্রিলিমসের যে আগে যে একটাই এক্সাম হতো, একটা পেপার, সেটা এখন কি হচ্ছে, দুটো পেপার হচ্ছে। বাট আগে কি থাকতো, আগে আমাদের 8টা সেকশনে 25x8, দ্যাট ইজ 200, এইভাবে করে থাকতো জিএস এর যে পেপারটা হতো। বাট এখন দেখো অনেকটা চেঞ্জেস এসছে, এখন 20 করে এসছে, 20, 40 এইভাবে করে মার্কস রয়েছে। সো পেপার 1 এবং পেপার 2 দুটো এসছে, মানে সিসার পেপারও অ্যাড হয়েছে, যেটা এর আগেও বলাই ছিল। তো পেপার 1 এর সিলেবাসে কি কি বদল এসছে দেখো। ইংলিশ কম্পোজিশন যেটা আগেও ছিল, সেটা 25 নাম্বার থেকে 20 নাম্বার হয়ে গেছে। জেনারেল সায়েন্স 25 থেকে 20 হয়ে গেছে। কারেন্ট ইভেন্ট অফ ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, যেটা কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা 25 থেকে 20 হয়ে গেছে। হিস্ট্রি অফ ইন্ডিয়া, সেটাও 25 থেকে 20 হয়ে গেছে। মানে আগে 25 নাম্বার করে থাকতো, এখন 20 নাম্বার করে থাকবে, মানে 20টা মতো কোশ্চেন থাকবে। আচ্ছা, এরপরে এছাড়া আর কি বলছে, জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, যেটা আগে 25 ছিল, সেটাও এখন 20 হয়ে গেছে। এইবারে চেঞ্জেস এসছে কোথায়, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমিতে। আগে ইন্ডিয়ার পলিটি মিশিয়ে 25 নাম্বার থাকতো। দেখো এবার এটা আমাদের মনে ভীষণভাবে, এই জিনিসটা আমারও মনে হতো যে ইকোনমি পলিটি ভীষণই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। স্পেশালি যদি তুমি সিভিল সার্ভেন্ট হিসেবে চাকরি করতে চাও, তোমাকে পলিটি আর ইকোনমিটার সাথেই বেশি কাজ করতে হবে, ইতিহাস ভূগোলের থেকেও। তো সেক্ষেত্রে পলিটি ইকোনমিতে এত কম ওয়েটেজ কেন, যেখানে ইউপিএসসি তে পলিটি ইকোনমির ওয়েটেজ অনেক বেশি থাকে। সো এবার পিএসসিও কিন্তু পলিটি ইকোনমির ওয়েটেজ অনেক বাড়িয়ে দিয়েছে, 20+20 করে 40 করে দিয়েছে। আচ্ছা, এরপরে দেখো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আইএনএম যেটা ছিল, সেটাও কিন্তু 25 থেকে 20 হয়ে গেছে। এরপরে আসছে মানে টোটাল আগে হিস্ট্রিতে 25-25-50 থাকতো, এখন সেটা 20-20-40 হয়ে গেছে। আর পলিটি ইকোনমিতে আগে 25 ছিল, এখন সেটা 40 হয়ে গেছে। নতুন একটা টপিক অ্যাড হয়েছে, যেটা ইউপিএসসি তে প্রিলিমসে, মেন্সে সব জায়গায় থাকে। এতদিন ডাব্লিউবিসিএস এ শুধুমাত্র মেন্সে থাকতো, প্রিলিমসে থাকতো না। এবার থেকে কিন্তু প্রিলিমসেও অ্যাড হয়েছে, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ পরিবেশও কিন্তু একটা ট্রেন্ডিং টপিক, এবং যেটার সাথে আমাদের প্রত্যেক দিন ডে টু ডে ডিল করতে হচ্ছে, সাধারণ মানুষকেও এবং সিভিল সার্ভেন্টদেরকে তো 100 বার। জেনারেল ইস্যুস অন দ্য এনভায়রনমেন্টাল ইকোলজি, বায়োডাইভার্সিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ দ্যাট ডু নট রিকোয়ার সাবজেক্ট স্পেশালাইজেশনস। তো এখানেও কত 40 মার্কস, তার মানে এটার ইম্পর্টেন্স অনেকটা বেশি হয়ে গেছে। আর যেটা সত্যি খুব খুশির খবর, বিকজ অ্যাকচুয়ালি যে এই প্রিপারেশনটা যদি কেউ এখান থেকে ভালোভাবে নেয়, তাহলে তারা নট অনলি ডাব্লিউবিসিএস, তার সাথে সাথে তারা ডাব্লিউবিসিএস দিতে পারবে, ইউপিএসসি, সিভিল সার্ভিস দিতে পারবে। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড রয়েছে তারা ইউপিএসসির সাথে এনভায়রনমেন্টের যে এক্সামটা হয়, সেই এক্সামটাও দিতে পারবে, যেটাকে আমরা বলে থাকি ফরেস্ট এক্সাম, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস।
IFOS বা IFOS যেটাই বলো না কেন, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস যেটা রয়েছে, দ্যাট ইজ হচ্ছে ইউপিএসসি প্রিলিমস এর সাথেই যে এক্সামটা হয়। তো এখানে যেহেতু এনভায়রনমেন্টের উপর এমফাসাইজ বেশি রয়েছে, এটা আর্টস এর স্টুডেন্ট বা কমার্সেররা দিতে পারে না, এটা পিওর সায়েন্সের স্টুডেন্টরাই দিতে পারে। তো সায়েন্সের স্টুডেন্টদের এখানে আরেকটা কিন্তু ওয়েটেজ বেড়ে গেল, বিকজ প্রিলিমসে যেহেতু তোমরা এখানে WBCS অবভিয়াসলি এনভায়রনমেন্ট 40 নাম্বার ভালো করে প্রিপারেশন নেবে, রেডি করবে। তো এটার উপর এমফাসাইজ থাকলে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে রয়েছে তারা ইউপিএসসি তেও কিন্তু দুটো এক্সামে ফর্ম ফিল আপ করতে পারবে, মানে সিভিল সার্ভিসেও বসতে পারবে, ফরেস্ট সার্ভিসেও বসতে পারছো। ঠিক আছে, তো এইখানে টোটাল মার্কস আসছে হচ্ছে 200। এইবার এই প্রিলিমিনারি এক্সামে দেখো জেনারেল স্টাডিজ, এটা হচ্ছে জেনারেল স্টাডিজ পেপার 1, এরপর আসে জেনারেল স্টাডিজ পেপার 2, যেখানে হচ্ছে এই যে 200 করে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। ইচ পেপার উইল ক্যারি 200 মার্কস ইচ অ্যান্ড ইচ উইল বি অফ 2 আওয়ার্স ডিউরেশন, প্রত্যেকটাতে 2 ঘন্টা করে আমরা সময় পাবো। পেপার 1 ফার্স্টে হবে, দেন পেপার 2 এক্সাম হবে। আর পেপার 2 যেটা হবে, যেটা সিস্যাট পেপার, যেটা ইউপিএসসি সিভিল সার্ভিসেও থাকে, সেখানে কত দেখো 33%, 33%, মানে হচ্ছে 200তে আমাদেরকে 66 বা টার্গেট রাখবো 67 এর উপরে যেন মার্কস থাকে, 66-র উপরে মার্কস থাকতে লাগবে 200তে। আচ্ছা, এরপরে আসবো আর গ্রাজুয়েশন তো লাগবে, এটা তো বলাই রয়েছে। পেপার 2 এর সিলেবাসটা দেখে আমি বেসিক শুধু সিলেবাস গুলো নিয়ে আলোচনা করছি। পেপার 2 এর সিলেবাসে দেখো কি বলছে, কম্প্রিহেনশন থাকবে 60 মার্কসের, ঠিক আছে, কম্প্রিহেনশন থাকবে 60 নাম্বারের কম্প্রিহেনশন। এখানে মার্কস অব্দি ডিফাইন করে দিয়েছে, যেটা জেনারেলি ইউপিএসসি সিলেবাসে মার্কস ডিফাইন করা থাকে না। ইউপিএসসি সিলেবাসে ওভারঅল একটা আন্দাজ দেওয়া থাকে। সো কম্প্রিহেনশন কিন্তু মেজর পোর্শন, এই 33%-এ 66 যেটা তোমাদের পেতে হবে, তার থেকে যদি তোমরা কম্প্রিহেনশন, ইভেন ইউটিউবে আমার প্রচুর ডেমো ক্লাস আছে, লাইভ সেকশনে পেয়ে যাবে, এছাড়া ভিডিও সেকশনে পেয়ে যাবে, এছাড়া প্লেলিস্ট ক্রিয়েট করা আছে, ইংলিশ ক্লাস বলে প্লেলিস্ট ক্রিয়েট করা আছে, তার মধ্যে কম্প্রিহেনশনের রুলস, কম্প্রিহেনশনের ক্লাস সমস্ত কিছু দেওয়া আছে। সো কম্প্রিহেনশন থাকবে 60 মার্কসের। ইন্টারপার্সোনাল স্কিলস, কমিউনিকেশন স্কিল থাকবে 10 নাম্বারের, লজিক্যাল রিজনিং, অ্যানালিটিক্যাল এবিলিটি থাকবে 35 নাম্বারের, ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং থাকবে 30 নাম্বারের, জেনারেল মেন্টাল এবিলিটি থাকবে 30 নাম্বারের, বেসিক নিউমেরেসি, নাম্বার সিস্টেম, চার্ট, গ্রাফস, ডেটা ইন্টারপ্রিটেশন, এগুলো থাকবে 35 নাম্বারে। টোটাল মার্কস থাকবে 200। এটা খুব ভালো হয়েছে, যেখানে আমাদের মার্কসটা ডিফাইন করা রয়েছে, যেরকম জিএসএস সাবজেক্টেও মার্কসটা ডিফাইন রয়েছে, যেটা ইউপিএসসি সিলেবাসে কিন্তু মার্কসটা ডিফাইন থাকে না, শুধুমাত্র সিলেবাস থাকে, এক এক বছর এক এক রকম প্যাটার্নে কোশ্চেন আসে। বাট WBCS এ যেটা আমাদের সুবিধা হয়ে গেল, সেই যে নাম্বারটা মানে ডিভাইন করা রয়েছে, ডিভাইড করা থাকলে কি হবে, আমরা সেইটার উপর বেস করে নিজেদের প্রিপারেশনটা সেভাবে নিতে পারবো, যে যেখান থেকে নাম্বারটা বেশি আসছে, যেটা আমার স্ট্রেংথ এরিয়া হবে, সেটাকে আমি ভালো করে রেডি করব। আচ্ছা, তো এটা গেল, এটা হচ্ছে জিএস পেপার 2, যেটা নতুন অ্যাড হচ্ছে, যেটাকে আমরা সিস্যাট পেপার বলতে পারি। এবং এই পেপারটাই হচ্ছে সিভিল সার্ভিস অ্যাপটিটিউড টেস্ট, যেটা ইউপিএসসি সিলেবাসের মতোই রয়েছে। এবং এখানে কত 200টা কোশ্চেন থাকছে, 200 মার্কসের থাকছে পেপারটা। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে মেইন এক্সামের সিলেবাস, যেটা যদি আমরা বলি, এখানে তারপরে আর একটা বেসিক একটা বি দিয়ে একটা পয়েন্ট দিয়েছে, এটা কি স্ক্রিনিং টেস্ট অনলি ফর দ্য পারপাস অফ সিলেকশন অফ ক্যান্ডিডেট ফর দ্য মেইন এক্সামিনেশন। এইবার আসছে হচ্ছে মেইন এক্সামিনেশনের যে জায়গাটাতে। এবার মেইন এক্সামিনেশনের সিলেবাসে দেখো কি বলছে, আগেও ছিল পেপার এ, পেপার বি, আগে কত করে হতো, সেই 200 নাম্বারেই হতো ইংলিশ আর বেঙ্গলি পেপারটা। এইবার নতুন অ্যাড হচ্ছে, আগেও ছিল, আমি আগের বারেও ভিডিওটাতেও বলেছিলাম, দ্যাট ইজ হচ্ছে 300 নাম্বার, সেম ভাবে ইউপিএসসি তেও তাই। তো প্যাটার্নটা এখানে কি কি বলছে দেখো, ফার্স্ট আসছে হচ্ছে পেপার এ, পেপার বি। পেপার এ তে কি থাকবে, বেঙ্গলি অথবা নেপালি। এইখানে চেঞ্জেস এসছে, যেটা এর আগেও আমরা আলোচনা করেছি, যে আগে হিন্দি, উর্দু এগুলোতেও লেখা যেত পেপার, বাট এবার থেকে শুধুমাত্র বেঙ্গলি আর নেপালিতেই যে কোনো একটা ল্যাঙ্গুয়েজেই লেখা যাবে। নেপালিটা রাখা হয়েছে, যেহেতু আমাদের নর্থ বেঙ্গলে প্রচুর নেপালি পপুলেশন রয়েছে, সেই কারণে নেপালিও রয়েছে। সো বেঙ্গলি এবং নেপালি এই দুটো ল্যাঙ্গুয়েজে লেখা যাবে পেপার এ। এবং এটাতে থাকছে 300 নাম্বারের পেপার। এটাও অবশ্যই কিন্তু হবে কি কোয়ালিফাইং পেপার। ইংলিশ এবং বেঙ্গলি পেপার যেরকম ইউপিএসসি তে কোয়ালিফাইং পেপার থাকে, নাম্বার যোগ হয় না, এখানেও সেম ভাবে এটাও কোয়ালিফাইং পেপার থাকছে। পেপার বি বলছে ইংলিশ পেপার। এইবার সিলেবাস দেখো অলমোস্ট সেম আছে, আমি আগে বেঙ্গলি বা নেপালির সিলেবাসটা বলে দিচ্ছি, তার আগে কিছু পয়েন্টস দেওয়া রয়েছে, সেগুলো একটু বলে দিই। যেমন দেখো, এখানে ইংলিশ বা বেঙ্গলি যে পেপারটা রয়েছে, সেটার যে মার্কসটা থাকবে, দ্যাট মার্কস উইল বি, এই যে মার্কস obtained in personality test shall be counted for the final merit list। মানে এ আর বি কাউন্ট হবে না, একমাত্র পেপার এ থেকে, পেপার 1 থেকে পেপার 8 অবধি, which is very very important, এ and বি কাউন্ট হবে না। পেপার 1 থেকে পেপার বোধহয় খুব সম্ভবত 8 অবধি, হ্যাঁ 8 অবধি কাউন্ট হবে। এই মার্কসটা কাউন্ট হবে, পেপার এ বি পার্সোনালিটি টেস্টের সাথে কাউন্ট হবে না। এ বি পার্সোনালিটি টেস্টের সাথে, মানে ইন্টারভিউ এর সাথে কিন্তু কাউন্ট হবে না, ইন্টারভিউ মার্কসের সাথে। আচ্ছা, তো এই সেম জিনিসটা ইউপিএসসি তেও হয়ে থাকে, এতদিন WBCS এ হতো না, বাট এবার থেকে সেটা হবে। আচ্ছা, এক্সামের এখানে কত, এই পেপারগুলোর মার্কস থাকছে 250 করে, যেটা আগেও বলা হয়েছিল, তো সেমই থাকছে। এই পেপারের মার্কস থাকছে 300, এই পেপারগুলোর মার্কস থাকছে 250 করে, সময় থাকছে 3 আওয়ার্স, টাইম থাকছে 3 আওয়ার্স। এবং এগুলোই হচ্ছে ডেসক্রিপটিভ, এগুলোই ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে, যার জন্য বলা হচ্ছে WBCS এর সিলেবাস ডেসক্রিপটিভ হবে 2025 সালের এক্সাম থেকে।
25 মানে এবছরের পরীক্ষাটা হচ্ছে না কিন্তু, হ্যাঁ এটা কেউ গুলিয়ে ফেলো না। 25-এ নোটিফিকেশন বেরোবার কথা, বাট সেটা তো যেহেতু সবই ডিলে হচ্ছে, 24-এরটাই এখনো বেরোয়নি, তো 25-এরটা এক্সাম হতে হতে 26 হয়ে যাবে, মানে এখনো 1 বছর বাদে, 1 থেকে 1.5 বছর বাদে ধরে রাখো। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে পেপার 8 সিলেবাসটা বলছি, মানে নেপালি আর বেঙ্গলি যে সিলেবাসটা বলেছে, লেটার রাইটিং, ড্রাফটিং অফ রিপোর্ট, প্রেসি রাইটিং, কম্প্রিহেনশন, ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি আর নেপালি, শর্ট এসে। এটা 300 নাম্বারের পরীক্ষা হবে, 3 ঘন্টা সময় থাকবে, কোয়ালিফাইং পেপার হবে, মানে তোমাদের পাস করতে হবে শুধুমাত্র, নাম্বার যোগ হবে না। আচ্ছা, এরপরে আসছে দেখো পেপার বি, যেটা দ্য পেপার উইল ইনক্লুড কোশ্চেন্স কভারিং দ্য ফলোইং টপিকস, কম্প্রিহেনশন অফ আ গিভেন প্যাসেজ, ইংলিশে একটা কম্প্রিহেনশন থাকবে, প্রেসি রাইটিং থাকবে, ইউজেজ এন্ড ভোকাবুলারি থাকবে, শর্ট এসে লিখতে দেবে, লেটার রাইটিং বা ড্রাফটিং অফ রিপোর্ট, এইগুলো থাকবে, ঠিক আছে। এইবার এই পেপারটাতে তোমাদের কত মার্কস পেতে হচ্ছে? 30%, হ্যাঁ নিচে দেওয়াই রয়েছে, কোয়ালিফাইং মার্কস অফ 30% অর মোর ইন ইচ পেপার অফ পেপার এ এন্ড পেপার বি। 30% মানে 300-তে 30% মানে অলমোস্ট 90, তাই তো 90 হচ্ছে 30%, তো 90 টার্গেট রাখবো 100-র উপরে মার্কস পাওয়ার, তো 30% মতো পেতে হবে, যেটা ইউপিএসসির ক্ষেত্রে কত থাকে বোধহয়, খুব সম্ভবত 25% থাকে, মানে 75-এর উপরে, ঠিক আছে। সো এক্ষেত্রে ডব্লিউবিসিএস এর জন্য আমাদের আরেকটু বেশি করে পড়াশোনা করতে হবে, এন্ড দ্যাট ইজ ভেরি গুড। অবশ্যই আমরা এখানে যদি বেশি পড়ি তাহলে ওখানে আমাদের 75-এর থেকে বেশি নাম্বার থাকবে। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে যেখানে নাম্বার কাউন্ট হবে, দেখো পেপার টু বি কাউন্টেড ফর মেরিট, আগে যেটা ছিল ওটা কোয়ালিফাইং, ওটা মেরিটে কাউন্ট হবে না, এইবার আসছে মেরিটে কাউন্ট হবে কোনগুলো। পেপার 1 থাকছে কি ইংলিশ এসে পেপার, যেটা নতুন অ্যাড হয়েছে, ইউপিএসসি তে যেমন এসে থাকে সেরকমই। এইবার কিরকম এসে থাকবে সেটা এখনো ডিটেলে বলেনি, পরে দিয়েছে কিনা অবশ্যই দেখছি, আমি আগেই বললাম পিডিএফ আমি পুরোপুরি দেখিনি, আমি ভিডিওর সাথে সাথে একসাথে দেখছি তোমাদের সাথে। এরপর আসছে হচ্ছে পেপার 2, যেটা হচ্ছে ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল, এটাতেও 250 নাম্বারের পেপার থাকছে। এখানে কি কি সাবজেক্ট থাকছে দেখো, বেসিক একটু বলে দিয়েছে, যেমন কালচারাল অ্যাসপেক্ট, এরপরে কিন্তু ডিটেলে আবার সিলেবাস দিয়েছে, একটু নিচের দিকে আসলে দেখতে পাবে। কালচারাল অ্যাসপেক্ট অফ বেঙ্গল, আর্ট ফর্মস ইনক্লুডিং ফোক আর্ট, মিউজিক অফ বেঙ্গল, এগুলো এনশিয়েন্ট থেকে মডার্ন টাইমে, লিটারেচার অফ বেঙ্গল, আর্কিটেকচারাল হেরিটেজ অফ বেঙ্গল, এগুলো আগেও বলা ছিল, এটা নতুন নয়। এরপর পেপার 3 যে নোটিফিকেশনটা বেরিয়েছিল 2023 সালে, সেই গেজেট নোটিফিকেশনে এগুলো কিছুটা মেনশন ছিল, বাট পুরোপুরি সেম হুবহু হয়নি, অনেকটা চেঞ্জেস এসছে এবং বেশিরভাগটাই ভালো চেঞ্জেস এসছে, যেটা ইউপিএসসি প্যাটার্নে হয়েছে। এরপর আসছে হচ্ছে পেপার 3, যেটাকে আমরা জিএস 1 বলছি, এখানেও 250 নাম্বার, পেপার 4 যেটা জিএস 2 250 নাম্বার, পেপার 5 জিএস 3 যেটাও 250 নাম্বার, পেপার 6 জিএস 4 এটাও 250 নাম্বার। এবার আছে পেপার 6, পেপার 7 যেটা আছে অপশনাল পেপার 1, অপশনাল পেপার 2, ঠিক আছে। এটা সেম ইউপিএসসি প্যাটার্নেই আসছে, এখানেও কোনো কিছু চেঞ্জেস করছে না, এটাও পুরো ইউপিএসসি প্যাটার্নেই রয়েছে। কোশ্চেনের কেমন হবে? উইল বি অফ কনভেনশনাল টাইপ, মানে ডেসক্রিপটিভ রাইটিং, ডেসক্রিপটিভ রাইটিং কে কনভেনশনাল টাইপ বলা হয়ে থাকে। প্রত্যেকটা পেপারে 3 ঘন্টা করে সময় পাবে, এবং ওয়েদার দেখো কম্পালসারি আর অপশনাল মে বি রিটেন ইদার ইন ইংলিশ অর ইন বেঙ্গলি, ঠিক আছে, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্সার গুলো আমাদের হয় ইংলিশে লিখতে হবে অথবা বেঙ্গলিতে। অনেকেই কোশ্চেন করো, ভিডিও হয়তো পুরো না দেখেই কমেন্টে লেখো, দিদি এই ডেসক্রিপটিভ গুলো আমরা কোন ল্যাঙ্গুয়েজে লিখতে পারবো, আমরা কি বাংলায় লিখতে পারবো? আগে ধৈর্য ধরে হয় পিডিএফটা পড়ো অথবা ভিডিওটা দেখো, কিছু তো ধৈর্য এক্সপেক্টেড না তোমাদের থেকে, তোমরা বিং ডব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট, তো তোমরা এটা বাংলাতেও লিখতে পারবে, ইংলিশেও লিখতে পারবে, কোশ্চেনে ইংলিশ বাংলা দুটো টাইপেরই থাকবে। এরপরে আসছে কি দেখো, আর গ্রুপ সি ডি যারা দেবে, এইখানে কিন্তু দেখো খুব ইম্পর্টেন্ট, যেটা ইউপিএসসি এর ক্ষেত্রে থাকে না। ইউপিএসসি তে সবাইকে অপশনাল পেপার লিখতে হয়, বাট ডব্লিউবিসিএস এ কিন্তু অপশনাল পেপারটাকে অপশনালি রেখেছে, যদি তুমি এ আর বি দাও তবেই লাগবে, সি ডি এর ক্ষেত্রে লাগবে না। বলেই দিয়েছে ক্যান্ডিডেটস অপটিং ফর গ্রুপ সি অ্যান্ড ডি সার্ভিস অ্যান্ড পোস্ট নিড নট অ্যাপিয়ার এট দ্য পেপার 6 and 7, মানে হচ্ছে তাদেরকে পেপার 6 আর 7 এ, মানে অপশনাল পেপার 1 এবং 2 তে তাদেরকে এক্সামে বসতে হচ্ছে না। আচ্ছা, এরপরে দেখো লিস্ট অফ অপশনাল সাবজেক্টও দিয়ে দিয়েছে, এখানে আমি আর বলছি না, কিছু কোডও আছে, কোডগুলো তোমরা দেখে নিতে পারো, যেমন বেঙ্গলি আছে, হিন্দি আছে, সংস্কৃত আছে, ইংলিশ আছে, পালি আছে, এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেপারের মধ্যে রয়েছে। এছাড়া অ্যানথ্রোপোলজি, বোটানি, কেমিস্ট্রি, এবিসিডি ওয়াইজ করে একদম জুলজি, স্ট্যাটিস্টিক্স এগুলোতে এসে শেষ হচ্ছে। সাইকোলজি, পলিটিক্যাল সায়েন্স, সোশিয়োলজি, এগুলো খুব কমন সাবজেক্ট, এগুলো সবই রয়েছে। যার ভেতরে অ্যানথ্রোপোলজি আমার অপশনাল 14 নাম্বার কোডে রয়েছে, জুলজি 37 নাম্বার কোডে এসে কমপ্লিট হচ্ছে অপশনাল লিস্ট, এটা তোমরা একবার দেখে নিও পিডিএফ থেকে। আচ্ছা, এরপরে দেখো এখানে বলছে কনভেনশনাল টাইপ, মানে ডেসক্রিপটিভ রাইটিং অলরেডি আমি বলেই দিলাম, এগুলো আর এখানে আমি আলোচনা করছি না। আচ্ছা, এরপর চলে আসবো আমরা ডেসক্রিপটিভ যে জায়গাটা রয়েছে সেইখানটাতে, ঠিক আছে। এখানে কিছু কিছু পয়েন্টস রয়েছে যেগুলো তোমরা দেখতে পারো, খুব খুব আহামরি কিছু ইম্পর্টেন্ট নয়। যেমন যারা বাংলাতে লিখবে তারা কোন স্ক্রিপ্টে লিখবে, যারা নেপালিতে লিখবে তারা কোন স্ক্রিপ্টে লিখবে, ঠিক আছে। দেবনাগরী অথবা বেঙ্গলি স্ক্রিপ্ট ইউজ করতে হবে অ্যান্সার রাইটিং এর ক্ষেত্রে, সংস্কৃত বা দেবনাগরী স্ক্রিপ্ট ইউজ করতে হবে, এগুলো মেনশন রয়েছে অপশনাল পেপারের ক্ষেত্রে। এটা যার যার অপশনাল পেপার সেই অনুসারে সে দেখতে পারো। আর জেনারেলি এক্সপেক্টেড যে ইদার নেপালি অথবা বেঙ্গলিতে লিখতে পারো হচ্ছে তোমাদের বেঙ্গলির পেপারটা, আদারওয়াইজ পুরো যে জিএস এর পেপারটা রয়েছে হয় ইংলিশ অথবা বেঙ্গলি, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে লেখা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছি হচ্ছে আমরা ডিটেল সিলেবাসে। এইবার আসছে দেখো সিলেবাস যে টোটাল ডিটেলটা দিয়েছে,
ফার্স্ট আসছি হচ্ছে ট্র্যাডিশন এন্ড কালচার অফ বেঙ্গল, যেটা এর আগে একটু একটু করে মেনশন করছিল, সেটা ডিটেলিংটা এখানে দিয়েছে। এই ডিটেলটা রয়েছে 5 নাম্বার পেজে, ঠিক আছে? 10টা পেজের আমার যে পিডিএফটা এখানে 5 নাম্বার পেজের দিকে রয়েছে। কি বলছে ফার্স্ট আসছি আমরা, আচ্ছা ইংলিশেরও কিছুটা দিয়েছে এখানে, আমি বলে দিচ্ছি ইংলিশের কি দিয়েছে। ইংলিশ পেপার, যেটা ইংলিশ এসে পেপার, candidates may be required to write essays on multiple topics. Credit will be given for a proper economy of words combined with the clarity, precision and effectiveness of expressions and originality of the approach. বাট বলে দেয়নি কটা এসে থাকবে। ইউপিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স দেখে আমাদের একটা আইডিয়া হয়েছে, এটা ইউপিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স দেখে, যে দুটো এসে আসে 2 into 125 করে, দ্যাট ইজ 250। এইবার এই সেম অ্যাপ্রোচটাই এরা ফলো করবে কিনা, যতদিন না একটা এক্সাম হচ্ছে, 2025-এর একটা এক্সাম অন্তত হচ্ছে, বোঝা মুশকিল, বলা মুশকিল, ঠিক আছে? সো কারণ এখানেও কিন্তু সেটা মেনশন নেই বা সিলেবাসও প্রপার ওয়েতে দেওয়া নেই। জেনারেলি জিএস এর উপর বেস করে, ফিলোসফিক্যাল এস এর উপর বেস করে, মানে এখানে তোমরা টোটাল জিএস এর একদম এথিক্স পেপার অব্দি টোটাল যা যা পড়ছো সমস্তটা নলেজ থেকেই এসে গুলো লেখা যায়, ঠিক আছে? আচ্ছা, আলাদা করে কিছু পড়তে লাগে না। এরপর আর যতদিন একটা এক্সাম হবে ততদিন আমাদের কাছে প্রিভিয়াস ইয়ারও কোশ্চেন নেই, সুতরাং আমাদের প্রত্যেকের মাথায় একটাই জিনিস থাকবে, আমরা ইউপিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ভালোভাবে সলভ করে যাব, কারণ চান্স থাকবে ওখান থেকে অনেকটা কাছাকাছি কোশ্চেন আসার, হয়তো অত লেভেলে সেম লেভেল না আসলেও কাছাকাছি তো ডেফিনেটলি আসবে। আচ্ছা, এরপর আসবো ট্র্যাডিশনাল কালচার অফ বেঙ্গলের ডিটেল সিলেবাসটা আসছি আমি। খুব সুন্দরভাবে এখানে ডিটেলিং এ দিয়ে দেওয়া হয়েছে, তো সুতরাং তোমরা নিজেদের মতো নোট বানিয়ে নিতে পারো, নেট ঘেটে বানিয়ে নিতে পারো, বা নো ইয়োর স্টেট ওয়েস্ট বেঙ্গল ওই বইটা থেকেও পেতে পারো। বেঙ্গল স্কুল অফ আর্ট, যার ভেতর আর্ট অ্যান্ড ন্যাশনালিজম রয়েছে, যেটা নিতিন সিংহানিয়া স্যারের আর্ট অ্যান্ড কালচার বইয়ের মধ্যে পাবে। পেন্টিং অ্যান্ড স্কাল্পচারের মধ্যে অবনীন্দ্রনাথ টেগোর, তারপর জ্ঞানেন্দ্রনাথ টেগোর, রবীন্দ্রনাথ টেগোর, নন্দলাল বোস, যামিনী রয়, রামকিঙ্কর বাগজি, সুনীল দাস এটসেট্রা, ঠিক আছে? তো এনারা খুবই ফেমাস এক একজন পেইন্টার, তো যাদের পেইন্টার বা আর্টিস্ট বলতে পারো, তো তাদের মধ্যে আমরা এগুলো পাবো। এরপর আসে যাত্রা, অবভিয়াসলি বেঙ্গলের খুব ফেমাস একটি জিনিস। এরপর আসে থিয়েটার, যার ভেতর পার্সোনালিটিদের নামও মেনশন রয়েছে, যেমন হচ্ছে লেবেদেব, গিরিশ ঘোষ, তারপর দীনবন্ধু মিত্র, নটি বিনোদিনী, শিশির ভাদুরী, উৎপল দত্ত, শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র, বাদল সরকার, এখানে অনেক নাম রয়েছে, আমি সবগুলো পড়ছি না, তোমরা একটুখানি দেখে নিও, ঠিক আছে? এছাড়া স্টার থিয়েটার, রঙ্গ থিয়েটার, মিনেভারা থিয়েটার, এরকম গ্রুপ থিয়েটারের নামও রয়েছে। থিয়েটার, বেঙ্গলে থিয়েটার ওর উপর মেন এমফাসাইজ থাকবে। থিয়েটার আমরা এমনি জেনারেলি নিতিন সিংহানিয়া স্যারের বইটাতে তো অবশ্যই পড়ি, বাট নো ইয়োর স্টেট ওয়েস্ট বেঙ্গল বইটার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের পয়েন্ট অফ ভিউ থেকে থিয়েটার রয়েছে। সিনেমাও সেম তাই, সিনেমার ভেতরেও ডিফারেন্ট কালার ফিল্ম থ্রু দ্য টকিজ, যেমন পার্সোনালিটি রয়েছে, হীরালাল সেন রয়েছে, তারপর প্রমথনাথ বড়ুয়া রয়েছে, দেবকী বোস রয়েছে, করণ দেবী রয়েছে, এখানে অনেকের নাম রয়েছে, আমি সব বলছি না, তোমরা একবার এখান থেকে দেখে নিও, মেনশন করে দেওয়া হয়েছে কাদের কাদের সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। তো সুতরাং অতটা বেশি কঠিন হবে না, যারা স্পেশালি যদি আমরা গুগল সার্চ করি, বইয়ে যদি নাও পাই, আমরা নেট সার্চ করে উইকিপিডিয়া থেকেও ইনফরমেশন গ্যাদার করতে পারি। এরপর আসে হচ্ছে গঙ্গাসাগর মেলা, পৌষ মেলা, বসন্ত উৎসব, তারপরে হচ্ছে গাজনের মেলা, কেন্দুলি মেলা, রথের মেলা, রাস মেলা, যেগুলো পশ্চিমবঙ্গে যে মেলাগুলো হয় সেগুলোর উপর দেওয়া রয়েছে। এরপরে রয়েছে আর্ট ফর্মস ইনক্লুডিং ফোক আর্ট অ্যান্ড মিউজিক অফ বেঙ্গল, বেঙ্গলের ফোক আর্ট এবং মিউজিকের উপর রয়েছে, যেমন ক্লাসিক্যাল মিউজিক অফ দ্য বিষ্ণুপুর ঘরানা, টোপ্পা, তারপর ফোক মিউজিক, বাউল, ভাটিয়া, তারপরে রয়েছে কবি গান, জারি গান, সারি গান, এরকম অনেক গান রয়েছে। স্পিরিচুয়াল সং রয়েছে, যেমন কীর্তন, শ্যামা সঙ্গীত, রামপ্রসাদী। পেট্রিয়টিক সং রয়েছে, রবীন্দ্রসঙ্গীত রয়েছে, নজরুল গীতি রয়েছে, দ্বিজেন্দ্রলাল গীতি রয়েছে, অতুল প্রসাদী রয়েছে, কান্তা গীতি রয়েছে, গণসঙ্গীত রয়েছে। ডান্স ফর্ম যেমন হচ্ছে ছৌ রয়েছে, ভাদু রয়েছে, টুসু রয়েছে, গম্ভীরা, গৌড়িয়া অর্ধা গৌড়ীয় নৃত্য, খেমটা, রবীন্দ্র নৃত্য। এরপরে আসে হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যেমন একতারা, দোতারা, খোল, করতাল, ধামসা, মাদল, ঢাক এবং ঢোল। তো এগুলো খুবই কিন্তু আশা করি অসুবিধা হবে না, আমরা প্রত্যেকে কিছু না কিছু আর্ট ফর্মের সাথে, বেঙ্গলের বেশিরভাগ ছেলেমেয়েরা একটু আর্ট ফর্মের সাথে যুক্ত থাকে এবং তাদের পছন্দের একটা জায়গা হয়, আশা করছি আমরা উঠিয়ে নিতে পারবো। আচ্ছা, এইবার প্রথম যে অংশটা ছিল এ কালচার অ্যাসপেক্ট অফ বেঙ্গল, ওখান থেকে 60 মার্কস থাকবে, আর্ট ফর্মস থেকে 60 মার্কস থাকবে, লিটারেচার অফ বেঙ্গল থেকে 70 মার্কস থাকবে। এবার লিটারেচার থেকে কি কি আসছে দেখো, স্টাইল ইন বেঙ্গলি লিটারেচার, যেমন হচ্ছে সাধু ভাষা রয়েছে, তারপরে হচ্ছে চলিত ভাষা রয়েছে। ডায়ালেক্টস ইন বেঙ্গলি লিটারেচার, যেমন রাঢ়, বেঙ্গলি, ভান্ডারি, এগুলো রয়েছে। ঝাড়খন্ডি। বেঙ্গলি লিটারেচার রয়েছে, যেমন ওল্ড রয়েছে, মিডল রয়েছে। ওল্ড মিডল মানে হচ্ছে প্রাচীন ভারতের, মধ্য ভারতের এবং আধুনিক ভারতের যে লিটারেচার গুলো লেখা হয়েছে সেইগুলো, এবং তাদের ভেতর থেকেও স্পেশালি নাম মেনশন করে দেওয়া হয়েছে, মোহন রায়, তারপর বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ টেগোর, কাজী নজরুল ইসলাম, এভাবে করে প্রত্যেকের নাম মেনশন রয়েছে, ঠিক আছে? তোমাদের মানে আমি রেকমেন্ড করবো, ইভেন পরে আমরা বুক লিস্টের ওপর অবশ্যই ভিডিও করব, সেখান থেকে চেষ্টা করবে প্রত্যেকের ওপর ছোট ছোট করে 1-2 পেজের নোট রেডি করে নেওয়ার, যে প্রত্যেকের যা যা সিলেবাসে যে নাম, যে মেনশন রয়েছে, যে নামগুলো, সেগুলোর ওপর আমরা শর্ট নোটস বানিয়ে নেবো। আমি এখানে সব ডিটেলে যাচ্ছি না, জাস্ট এখানে নামগুলো মেনশন রয়েছে।
এটা থেকে 670 মার্কস থাকছে। পরের যেটা থাকছে ডি, আর্কিটেকচারাল হেরিটেজ অফ বেঙ্গল, এখান থেকে থাকছে 60 মার্কস। কি কি থাকছে? বিষ্ণুপুর, যেমন বার্ন ক্লে আর্কিটেকচারাল স্ট্রাকচার রয়েছে, টেরাকোটা রয়েছে, তারপর হচ্ছে আর একটা রয়েছে রাসমঞ্চ রয়েছে, জোর বাংলো টেম্পল রয়েছে, টেরাকোটা টেম্পল রয়েছে, অনেক নাম রয়েছে, বুদ্ধিস্ট আর্কিটেকচার, ইসলামিক আর্কিটেকচার, তারপর হচ্ছে একলাকি মসজিদ রয়েছে, ব্রিটিশ আর্কিটেকচার রয়েছে, মদন মোহন টেম্পল অফ দ্য কোচবিহার। এখানে পার্টিকুলার টেম্পল গুলোর নাম, মসজিদের নাম এগুলো মেনশন রয়েছে, যাতে আমরা সেখান থেকে একদম প্রপার ওয়েতে প্রিপারেশন নিতে পারি। এখান থেকে আমাদেরকে 60 মার্কস রেডি করতে হচ্ছে, এন্ড দ্যাট ইজ দি বেঙ্গলের হেরিটেজ কালচার, এবং দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু বিং আ WBCS অ্যাসপিরেন্ট বা WBCS অফিসার। যদি আমাদেরকে সার্ভিসে থাকতে হয় তাহলে অবশ্যই আমাদের এগুলোর সাথেই কাজ করতে হবে, এবং এগুলো জানাটা খুব দরকার। এত বছর ছিল না সিলেবাসে, এবং এটা সত্যিই খুবই সাধুবাদ যে এটা সত্যি ইনক্লুড করে, খুবই ভালো হয়েছে স্টুডেন্টদের, বিকজ এগুলো জানা উচিত আমাদের। এরপরে আসে হচ্ছে জিএস পেপার 1 থেকে যে সিলেবাস গুলো রয়েছে, দেখো হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, এর আগের যে পেপার গুলো গেল এসএ পেপার এবং হচ্ছে বেঙ্গলের পেপার, ও দুটো আলাদাই ধরা হয়েছে। এরপর আসে জিএস এর যে পেপার গুলো। এবার জিএস 1 এর যে পেপারে রয়েছে, দেখো হিস্ট্রি এবং জিওগ্রাফি আগেও যেরকম সিলেবাস ছিল অলমোস্ট সেরকমই রয়েছে, খুব আহামরি কিছু চেঞ্জেস হয়নি, বাট এবার স্পেসিফাই করে দিয়েছে। আগে যখন সিলেবাস দেওয়া হতো তখন এত ডিটেলে লেখা হতো না। ইউপিএসসি সিলেবাসে বরাবরই মেন্সের সিলেবাসে খুব ডিটেলে লেখা রয়েছে, বাট WBCS এর আগে সিলেবাস এত ডিটেলে লেখা থাকতো না, বাট এবার থেকে কিন্তু দেখো সিলেবাসটা অনেক ডিটেলে লিখে দিয়েছে। যেমন ইন্ডিয়ান হিস্ট্রি, এখানে কি বলছে, মিডল অফ 18th সেঞ্চুরি আনটিল দা প্রেজেন্ট সিগনিফিকেন্ট ইভেন্ট which is very very important। তার মানে অ্যানশিয়েন্ট মিডাইভাল নেই, ঠিক আছে? সো ইউপিএসসি মেন্সেও কিন্তু অ্যানশিয়েন্ট মিডাইভাল সিলেবাসে মেনশন থাকে না। কবে? মিডল অফ 18th সেঞ্চুরি, মানে 1750 এর পর থেকে, 1750 এর পর থেকে 1947 অব্দি ইতিহাস। তার মানে এখানে কিন্তু একটা চেঞ্জেস এসছে, মেন্সে আর অ্যানশিয়েন্ট মিডাইভাল থাকছে না। তারপর ফ্রিডম স্ট্রাগল, যেটা 1857 মহাবিদ্রোহ থেকে 1947, এই 90 বছরের টাইম পিরিয়ড কে বলা হয়ে থাকে, which is very very important, post independence consolidation and reorganizations within the country। সো সত্যি আমি নিজে এক্সাইটেড হয়ে যাচ্ছি দেখে, যে কারণ আমি নিজেও সিলেবাসটা তোমাদেরকে বলার আগে জাস্ট একবার একটু চোখ বুলিয়েছিলাম, পুরো ডিটেলে পড়েও দেখিনি। সো পোস্ট ইন্ডিপেন্ডেন্সও কিন্তু থাকছে, যেটা আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, বিকজ কেন? ইউপিএসসি সিলেবাসে আছে, আমরা কদিন আগেই ক্লাসে বলছিলাম। এরপরে হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, বাহ খুব ভালো। তো এটাও ইউপিএসসি মেন্সের সিলেবাসে রয়েছে, যেটা নতুন ক্যান্ডিডেট যারা এখন পড়াশোনা স্টার্ট করতে চাইছে ইউপিএসসি WBCS দুটোর জন্য, তাদের জন্য খুব ভালো হবে। হ্যাঁ, অসুবিধা কাদের হবে? যারা পুরনো স্টুডেন্ট, যারা অনেক বছর ধরে করছিল, বা যাদের এটা লাস্ট অ্যাটেম্প ছিল, বা 25-এ লাস্ট অ্যাটেম্প হতো, তাদের 100 বার অসুবিধা হবে নতুন সিলেবাসের সাথে কোপ আপ করার জন্য। বাট যারা নতুন করে দেবে তাদের জন্য 100 বার এটা, এই রিফর্মটা ভীষণ দরকার ছিল, যাতে কি হয়েছে, একটা সিলেবাস পড়াশোনা করে আমরা 2-3টে এক্সামে বসতে পারি। অ্যান্ড এখানেও কিন্তু নতুন করে অ্যাড হচ্ছে ওয়ার্ল্ড হিস্ট্রি, যেটা কিনা আগে ছিল না, এটা ইউপিএসসি সিলেবাসে থাকতো, বাট WBCS এ কিন্তু ছিল না। ওয়ার্ল্ড হিস্ট্রি ফ্রম দ্য 18th সেঞ্চুরি ইভেন্ট, যেমন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ওয়ার্ল্ড ওয়ার, কলোনাইজেশন, ডিকলোনাইজেশন, পলিটিক্যাল পার্সোনালিটিস লাইক দ্য কমিউনিকেশন, ক্যাপিটালিজম, একদম ধরে সিলেবাস, ইউপিএসসি সিলেবাস ধরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স একদম আমরা অ্যাজ ইট ইজ এইভাবেই করাই ক্লাসে, একদম সেম ভাবেই রয়েছে। আচ্ছা, এরপর এগুলো গেল হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রির মধ্যে কি কি থাকছে? মডার্ন হিস্ট্রি, পোস্ট ইন্ডিপেন্ডেন্স, ওয়ার্ল্ড হিস্ট্রি, মানে অ্যানশিয়েন্ট মিডাইভাল বাদ হয়ে গেল। আর আর্ট অ্যান্ড কালচারটা অল ওভার ইন্ডিয়ারটা দেয়নি, শুধুমাত্র বেঙ্গলেরটা দিয়েছে, যেটার জন্য একটা ডেডিকেটেড পেপার দিয়েছে। যেহেতু ইউপিএসসি তে অল ওভার ইন্ডিয়ারই আর্ট অ্যান্ড কালচার পড়তে হয়, তো সেটা জিএস পেপার 1 এর মধ্যেই অ্যাডেড থাকে, ঠিক আছে? এইটুকুই যা পার্থক্য, আদারওয়াইজ সেরকম কিছু পার্থক্য নেই। এরপর সেকশন বিটাতে রয়েছে জিওগ্রাফি, ফিজিক্যাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল। ইন্ডিয়া প্লাস ওয়েস্ট বেঙ্গল দুটোই পড়তে হবে, বিকজ ইউপিএসসি তো ওয়েস্ট বেঙ্গল পড়তে হয় না, কারণ ওখানে তুমি অল ইন্ডিয়া এক্সাম দিচ্ছ, তো তোমাকে পার্টিকুলার কোনো রাজ্যেরটা জানতে হয় না। স্যালিয়েন্ট ফিচার্স অফ ওয়ার্ল্ড ফিজিক্যাল জিওগ্রাফি, খুব ভালো। আমার সত্যি আমার এত ভালো লাগছে এটা ভেবে। আমার ব্যাচে একটি স্টুডেন্ট, আমার মনে আছে 11 এর এনসিইআরটি ফিজিক্যাল জিওগ্রাফি পড়াচ্ছিলাম, যখন আমাকে বলেছিল আমার কি হবে পড়ে, আমি বললাম কোন ইয়ারে এক্সাম দেবে, তো 2025 বা 26-এ WBCS দিত, তো আমাকে বলছে আমি পড়বো না এগুলো, আমার বেকার সময় নষ্ট হবে, আমি ডিরেক্ট ইন্ডিয়ান জিওগ্রাফি পড়বো। তো দেখো অ্যাকচুয়ালি কিভাবে সময় পাল্টে যায়, আর কিভাবে মানুষের কোন জিনিস কখন কোন পড়াশোনা দরকার হয় কেউ বলতে পারে না। 11 এর ফিজিক্যাল জিওগ্রাফির এনসিইআরটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা ইউপিএসসি অ্যাসপিরেন্টরা সবসময় পড়ে, বাট WBCS অ্যাসপিরেন্টরা এতদিন সবসময় নেগলেক্ট করে আসছিল, এখন মেন্সের সিলেবাসে একদম ধরে অ্যাড করে দিয়েছে। দেখো ধরে salient features of world's physical geography, distribution of key natural resources, ইউপিএসসি সিলেবাস কপি পেস্ট করে দিয়েছে, এক্সট্রা কিচ্ছু লেখা নেই। এই সেম ভাবে ইউপিএসসি সিলেবাসেই লেখা রয়েছে অফ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সাউথ এশিয়া, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দ্য লোকেশন অফ প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি সেক্টর, which is মানে একদম অ্যাজ ইট ইজ ভাবে তুলে দিয়েছে, যেগুলো আগে কিছু এরকম ভাবে ছিল না। প্লাস ওয়ার্ল্ড এর পয়েন্ট অফ ভিউ আসতোই না WBCS, এবার ওয়ার্ল্ড এর পয়েন্ট অফ ভিউ আসবে, মানে ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, ওয়ার্ল্ড তিনটেই জানতে হবে। এরপরে আসছে হচ্ছে ইম্পর্টেন্ট জিওগ্রাফিক্যাল একদম সেম জিওফিজিক্যাল ফেনোমেনা সাচ অ্যাজ আর্থকোয়েক, সুনামি, ভলকানিক অ্যাক্টিভিটি, সাইক্লোন, জিওগ্রাফিক্যাল ফিচার্স এন্ড দেয়ার লোকেশন, চেঞ্জেস ইন দেয়ার ক্রিটিক্যাল জিওগ্রাফিক্যাল ফিচার্স, সেম ভাবে রয়েছে।
মেজর ক্রপস, কনজারভেশন, ডিজাস্টার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট। এইবার দেখো ইম্পর্টেন্ট যেটা, এনভায়রনমেন্টাল পলিউশন, ডিগ্রেডেশন, ডিজাস্টার ম্যানেজমেন্ট, ক্রপিং প্যাটার্ন, এইটা কি হয়েছে GS3 থেকে অ্যাড হচ্ছে। ঠিক আছে, এই ক্রপিং প্যাটার্ন যে টপিকটা না, এটা জেনারেলি ইউপিএসসি তে GS3 তে আসে, GS3 তে আসে। আর এনভায়রনমেন্ট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট যেটা, সেটাও GS3 তে থাকে। ঠিক আছে, এই দুটোকে GS3 থেকে তুলে GS1 এ নিয়ে এসছে কোথায়, WBCS এ। ঠিক আছে, পড়তে সেম হবে, শুধুমাত্র ওখানে GS3 এখানে GS1, আদারওয়াইজ কিছু ডিফারেন্স নেই। খুব ভালো, একদম খুব ভালো কাজ করেছে। তো এই খুব ভীষণ ভাবে দরকার ছিল, যেটা চলে এসছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্ট, এগুলো কিন্তু GS3 তে ছিল আগে, মানে ইউপিএসসি সিলেবাসে GS3 তে আছে, তো সেটা এখন GS1 এ WBCS এ চলে এসছে। এরপরে আসছে হচ্ছে পেপার 4। পেপার 4 এ কি বলছে দেখো, যেটাকে তোমরা জেনারেল স্টাডিজ পেপার 2 বলতে পারো। ঠিক আছে, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, ইন্ডিয়ান ইকোনমি। কি অ্যাড করেছে, ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, মানে IR, ইন্টারন্যাশনাল রিলেশন, যেটা আগে ছিল না। ইউপিএসসি তে আছে GS পেপার 2 তে, বাট এখানে ছিল না, এখানে অ্যাড হয়েছে। ঠিক আছে, কি বলছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেটা লক্ষ্মীকান্ত থেকে বেসিক একদম চ্যাপ্টার গুলো দেখো, হিস্টোরিক্যাল ফাউন্ডেশন, ইভলিউশন, ফিচার্স, অ্যামেন্ডমেন্টস, একদম ইউপিএসসি তে এইভাবেই সিলেবাস রয়েছে। ফাংশন এন্ড রেসপন্সিবিলিটি অফ দ্য ইউনিয়ন এন্ড দ্য স্টেট গভর্নমেন্ট, ইস্যুস এন্ড চ্যালেঞ্জেস, এটাও ইউপিএসসি সিলেবাস থেকে একদম কপি পেস্ট। সেপারেশন অফ পাওয়ার বিটুইন দ্য ভেরিয়াস অর্গানস, এটাও ইউপিএসসি সিলেবাস থেকে সেম। পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার, একদম হুবহু ভাবে সেম ভাবে রয়েছে। স্ট্রাকচার, অর্গানাইজেশন, ফাংশনিং অফ দ্য এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, salient features of RPA Act সেম ভাবে রয়েছে। অ্যাপয়েন্টমেন্ট অফ ভেরিয়াস কনস্টিটিউশনাল পোস্ট, সেম ইউপিএসসি সিলেবাসে আছে। salient features of RPA Act অলরেডি বললাম এটা। statutory, regulatory, various quasi judicial bodies, India and its neighbor relation, which is very very important, IR। new addition কি হচ্ছে এখানে, IR, international relation। ঠিক আছে, কি হচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট টু ভেরিয়াস, তারপরেরটা ইন্ডিয়ান নেইবারহুড রিলেশন, বাইল্যাটারাল, রিজনাল, গ্লোবাল গ্রুপিং, effect of policies and politics of developed and developing countries, important international institution agenda, role of external state and non-state actors in creating challenges to internal security challenges and their management in the border areas, linkages of organized crime with the terrorism, which is very very important. So GS3, UPSC GS3 এর মধ্যে ইন্টারনাল সিকিউরিটি, দেখো একদম সেম সিলেবাস পড়াশোনা করে দুটো এক্সাম দিতে পারছি। GS2 এর মধ্যে IR, দুটো, এখানের IS, এখানে IR, দুটো মার্জ করে দিয়ে দিল কোথায়, GS2 তে, which is very very important। GS2 তে অ্যাড হয়ে গেছে। কি বলছে এখানে, GS2 এর এই প্রথম যে পয়েন্টগুলো আমি যেখানে বললাম, মানে হচ্ছে 9, 10, 11, 12 অবধি রয়েছে। দেখো এই অবধি রয়েছে GS2 এর IR। এরপর GS3 এর ইন্টারনাল সিকিউরিটি, লাস্টের দুটো পয়েন্ট, দ্যাট ইজ হচ্ছে রোল অফ স্টেট এন্ড নন স্টেট অ্যাক্টর, আর একটা হচ্ছে সিকিউরিটি চ্যালেঞ্জেস। এই দুটো GS3 ইন্টারনাল সিকিউরিটির মধ্যে আছে, ইউপিএসসি GS3 তে, সে দুটোকে এখানে অ্যাড অন করে দেওয়া হয়েছে, which is very very good। তো সেম সিলেবাস পড়ে ওখানে GS3 হেল্প হবে, এখানে GS2 তে হেল্প হবে। এরপর আসছে হচ্ছে সেকশন বি, সেম পেপারে সেকশন বি তে কি হচ্ছে দেখো, ইন্ডিয়ান ইকোনমি রয়েছে, ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড ইটস ইস্যুস, সেম ইউপিএসসি তে রয়েছে। ইনক্লুসিভ গ্রোথ, ইস্যুস অ্যারাইজিং ফ্রম ইট, সেম সিলেবাস। গভর্নমেন্ট বাজেটিং, সেম সিলেবাস। ইস্যুস রিলেটেড টু দ্য ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ফার্ম সাবসিডিজ অ্যান্ড মিনিমাম সাপোর্ট প্রাইস, সেম সিলেবাস, ইউপিএসসি থেকেই রয়েছে। ফুড প্রসেসিং অ্যান্ড রিলেটেড ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, which is very very important। ইউপিএসসি তে ওয়েস্ট বেঙ্গল মেনশন থাকে না, শুধুমাত্র ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউটা আমাদের জানতে হয়। এখানে আমাদের ইন্ডিয়া প্লাস ওয়েস্ট বেঙ্গল দুটোর পয়েন্ট অফ ভিউ জানতে হবে, বিকজ তোমাকে ওয়েস্ট বেঙ্গলে কাজ করতে হবে বিং আ WBCS অ্যাসপিরেন্ট। আচ্ছা, এরপর আসছে ল্যান্ড ফুড প্রসেসিং এর পর ল্যান্ড রিফর্মস ইন ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, which is also important। Effect of liberalization on the economy, infrastructure, energy, ports, investment model, issues related to poverty, hunger, unemployment, issues related to development, management of social sector, welfare scheme for the vulnerable sections of the population by the center and the state, both central government and the state government, দুজনেরই vulnerable sections দের জন্য যে গভর্নমেন্ট স্কিম গুলো চালানো হয়, which is very very important, যেটা ইউপিএসসি তে এত বছর ধরে ছিল, প্রিলিমসেও আসতো, মেন্সেও আসতো, GS পেপার 2 এর মধ্যে এবার থেকে WBCS এও আসবে। গভর্নমেন্ট পলিসি অ্যান্ড ইন্টারভেনশনস ফর দ্য ডেভেলপমেন্ট ইন ভেরিয়াস সেক্টরস, একদম অ্যাজ ইট ইজ, কিচ্ছু ডিফারেন্স নেই, একদম ইউপিএসসি সিলেবাস থেকে তোমরা চেক করো, দুটোকে পাশাপাশি রেখে জাস্ট কপি পেস্ট। আমি দরকার পড়লে একটা PDF বানিয়ে দেবো, দুটোকে পাশাপাশি রেখে সেম ভাবে একদম সেম সিলেবাস, সেম। এবং কিছু কিছু জায়গায় এটারটা এদিকে ওটারটা এদিকে করা হয়েছে, যেমন এরকম আমি কয়েকটা এক্সাম্পলে বললাম। কোনো প্রবলেম নেই, আমাদের সিলেবাস সেম থাকা নিয়ে কথা, এবং যে সিলেবাস পড়ে আমরা দুটো তিনটে এক্সামে এট এ টাইম বসতে পারবো, যার ফলে আমাদের ক্লিয়ারিং দ্য এক্সাম চান্স উইল বি হাই, আমাদের এক্সামে ক্লিয়ার করার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যাবে। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে পেপার
5 যেটাকে জিএস পেপার 3 বলা হচ্ছে, যেখানে অ্যাড করেছে ইন্ডিয়ান সোসাইটি ডেভেলপমেন্ট ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন ইন্ডিয়া, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো ইন্ডিয়ান সোসাইটি ইউপিএসসির কোথায় রয়েছে সোসাইটি? জিএস 1 এ, জিএস 1 এ রয়েছে সোসাইটি, কোথায়? ইউপিএসসি তে। সেম সেটাকে নিয়ে এসছে কোথায়? ডব্লিউবিসিএস এর জিএস 3 তে, ঠিক আছে। আর ডব্লিউবিসি সায়েন্স অ্যান্ড টেক এমনিতেও জিএস 3 তেই থাকে, তো সুতরাং ওটা কিছু বদলায়নি। আচ্ছা, কি কি বলছে এখানে আমরা সিলেবাসে দেখি। স্যালিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান সোসাইটি, ডাইভার্সিটি অফ ইন্ডিয়া, ওমেন এম্পাওয়ারমেন্ট, রোল অফ ওমেন অর্গানাইজেশনস, সোশ্যাল এম্পাওয়ারমেন্ট, কমিউনালিজম, রিজনালিজম, সেকুলারিজম, এফেক্টস অফ গ্লোবালাইজেশন অন ইন্ডিয়ান সোসাইটি, রোল অফ এনজিও, এসএইচজি, লিঙ্কেজেস বিটুইন দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড স্প্রেড অফ এক্সট্রিমিজম, role of media, social media networking side in internal security challenges, basis of cyber security, money laundering and its prevention। দেখো কিভাবে সিলেবাসের মার্জিং হয়েছে। 1 2 3 4 1 2 3 4 এটা জিএস 1 এর সোসাইটিতে আছে ইউপিএসসি তে, ঠিক আছে। দেন 5 নাম্বার যেটা 5 এটা আছে জিএস 2 তে। এই যে দেখো রোল অফ এনজিও এসএইচজি, এটা আমি গতকালই স্টুডেন্টদেরকে পড়াচ্ছিলাম, ওদের ক্লাসে এখন রোল অফ এনজিও এসএইচজি চলছে। এটাই 5 নাম্বারটা না জিএস 2 তে আছে। এরপর দেখো 6 7 রয়েছে ইউপিএসসি জিএস 3 তে। লিঙ্কেজেস ওই যেখানে ইন্টারনাল সিকিউরিটি, এই যে ইন্টারনাল সিকিউরিটি, এই টপিক দুটো ইন্টারনাল সিকিউরিটির টপিক। দেখো লিঙ্কেজেস বিটুইন ডেভেলপমেন্ট অ্যান্ড স্প্রেড অফ এক্সট্রিমিজম, রোল অফ মিডিয়া, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইন ইন্টারনাল সিকিউরিটি চ্যালেঞ্জ, এই দুটোকে আবার এখানের যে টপিকটা তার থেকে এই টপিকে নিয়ে এসছে। সো সেম টপিক পড়তে হচ্ছে, শুধু একটুখানি এদিক ওদিক করে চেঞ্জ করে দিয়েছে, মানে টপিকের কাইন্ড অফ একটা মার্জিং হয়েছে, একটু এদিক ওদিক চেঞ্জেস এসছে। আচ্ছা, এরপর আছে এটা সেকশন এ তে এগুলো থাকবে। সেকশন বি তে কিভাবে থাকবে? আচ্ছা, সেকশন এ গ্রুপ এ যেটা রয়েছে, মানে সেকশন এ নয় সরি গ্রুপ এ থেকে তোমাদের মার্কস থাকছে 150, গ্রুপ বি থেকে মার্কস থাকছে 100। ওপরে সেটা মেনশনড আছে, তোমরা পিডিএফটাতেই দেখতে পাবে টোটাল মার্কস কিভাবে ভাগ করা থাকবে। গ্রুপ এ থেকে 150 নাম্বার, গ্রুপ বি থেকে 100 নাম্বার। গ্রুপ বি তে রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। দেখো সেম সিলেবাস ভাবেই রয়েছে। Science and technology development and their application, achievement of Indians in the science and technology, awareness in the fields of IT, space, computer, robotics, artificial intelligence, nanotechnology, biotechnology, issues relating to the intellectual property rights. The same topic which are already mentioned in the UPSC syllabus. Same ভাবে UPSC syllabus ও একদম as it is same topic রয়েছে। এরপরে আসছে হচ্ছে পেপার 6, that is GS পেপার 4, which is very very important। ভীষণ খুশি হচ্ছি, ভীষণ ভালো লাগছে এটা ভেবে যে সাবজেক্টটাকে ফাইনালি ইনক্লুড করা হয়েছে, এন্ড দ্যাট ওয়াজ দি নিড অফ দি আওয়ার, যেটা ম্যাক্সিমাম অ্যাসপিরেন্টেরই থাকে না, এথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড। এথিক্স, ইন্টিগ্রিটি, অ্যাপটিটিউড এখানে গ্রুপ এ তে থাকবে 150 নাম্বার, গ্রুপ বি তে থাকবে 100 নাম্বার। সিলেবাস একদম কপি পেস্টেড, আমি পড়ে দিচ্ছি, এখান থেকে একবার শুনে নাও। রোল অফ সিভিল সার্ভিস ইন আ ডেমোক্রেসি, যেটা জিএস 2 তেও থাকে, ঠিক আছে। এই রোল অফ ডেমোক্রেসি ইন আ সিভিল সার্ভিস এটা ইউপিএসসি জিএস 2 তেও আছে। এই পয়েন্টটা জিএস 2 তেও থাকে, এই পয়েন্টটা জিএস 4 এও থাকে। এছাড়া হচ্ছে এথিক্স এন্ড হিউম্যান ইন্টারফেস, এসেন্স তার ডিটেলস রয়েছে। তারপর হচ্ছে অ্যাটিটিউড, অ্যাপটিটিউড, ইমোশনাল ইন্টেলিজেন্স, কন্ট্রিবিউশন অফ মরাল থিঙ্কার, ফিলোসফার, সেম পাবলিক অ্যান্ড সিভিল, পাবলিক অর সিভিল সার্ভিস ভ্যালুজ অ্যান্ড এথিক্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো হচ্ছে মেন পয়েন্ট। এর ভেতর সাবটপিকও অনেক ডিটেলিং রয়েছে। প্রবিটি ইন গভর্নেন্স, ই গভর্নেন্স, এই ই গভর্নেন্স পয়েন্টটাও জিএস 2 তে থাকে। এই যে ই গভর্নেন্স এর যে পয়েন্টটা দিয়েছে না, দ্যাট ইজ 9 নাম্বার যে পয়েন্টটা, এটাও ইউপিএসসি জিএস 2 তে থাকে ই গভর্নেন্স। ইভেন যদিও জিএস 4 এও থাকে ই গভর্নেন্স, দু জায়গাতেই পড়তে হয়, এটা ওভারল্যাপিং টপিক। তো এখানে এরা খুব সুন্দরভাবে স্যাগ্রেগেট করেছে, করে ওভারল্যাপিং টপিক গুলোকে যে কোনো একটা পেপারেই দিয়েছে, সেম ভাবে রিপিট করেনি। ইউপিএসসি তে অনেক টপিক আছে যেগুলো ওভারল্যাপ করে, সোসাইটি, গভর্নেন্স, জিএস পেপার 4 এথিক্স এর মধ্যে, সো এখানে ওভারল্যাপিং হয়নি, ঠিক আছে। আচ্ছা, এছাড়া গ্রুপ বি থেকে 100 নাম্বার থাকবে হচ্ছে কেস স্টাডিজ, which is very very important, যেটা আমরা এর আগেও ডেমো ক্লাসে অলরেডি দেখেছি, করেছি। আমাদের কেস স্টাডি কেস স্টাডিজ এর প্রচুর ক্লাস হয়েছে, এথিক্স এরও প্রচুর ক্লাস হয়ে গেছে, দেখেছো যারা, তারা লাইভ সেকশন থেকে একবার চেক করে নিতে পারো। এরপরে আসছে হচ্ছে পেপার 7 এন্ড পেপার 8। পেপার 7 আর পেপার 8 এ কি বলছে? অপশনাল পেপারস থাকছে, এবং এই অপশনাল পেপারের সিলেবাস এক একজনের এক এক রকম থাকছে। এখানে ডিটেলিংটা দেওয়া নেই, আমার কাছে যে পিডিএফটা রয়েছে তাতে এই অবধি রয়েছে, বিকজ এখানে আমি অপশনাল পেপারের সিলেবাস নিয়ে আলোচনা করছি না, বিকজ অপশনাল পেপার এক একজনের এক এক রকম হয়। তো এখানে জাস্ট ওভারঅল একটা টোটাল ডিটেলিং এর লাস্ট যেটা দিয়েছে, এখানে ইংলিশ এসে পেপার থাকছে 250 নাম্বার, ট্র্যাডিশনাল কালচার অফ বেঙ্গল থাকছে 250 নাম্বার, তারপর থাকছে জিএস 1 2 3 4, যার ভেতর জিএস 1 এ হিস্ট্রি, জিওগ্রাফি, একবার সামারাইজ করে দিচ্ছি। জিএস 1 এ রয়েছে হিস্ট্রি, জিওগ্রাফি, জিএস 2 তে রয়েছে ইন্ডিয়া, নেইবার,
পলিটি, ইকোনমি। জিএস 3 তে রয়েছে হচ্ছে সোসাইটি রয়েছে, তার সাথে সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে। জিএস 4 এ এথিক্স, ইন্টিগ্রিটি, অ্যাপটিটিউড রয়েছে। এবং লাস্টে রয়েছে হচ্ছে দুটো অপশনাল পেপার 1, অপশনাল পেপার 2 এবং পার্সোনালিটি টেস্ট মানে হচ্ছে ইন্টারভিউ। সেখানের মার্কসটা একবার দেখে নাও। সেখানের মার্কস গ্রুপ এ এর জন্য থাকছে 200, গ্রুপ বি এর জন্য থাকছে 200, আর গ্রুপ সি এর জন্য 150, গ্রুপ ডি এর জন্য 100। আর দেখো অপশনাল পেপারের জায়গাটা ফাঁকা রয়েছে কাদের, গ্রুপ সি আর ডি এর ক্ষেত্রে। সো অ্যাকচুয়ালি টোটাল যে মার্কসটা কাউন্ট হবে, গ্রুপ এর জন্য 2200 নাম্বার, গ্রুপ বি এর জন্য 2200 নাম্বার, গ্রুপ সি এর জন্য 1650, বিকজ তাদের 250 500 নাম্বার বাদ, আর গ্রুপ ডি এর জন্য 1600 নাম্বার। ঠিক আছে, সো এখানে নাম্বারিং এ একটুখানি হেরফের ডিফারেন্স থাকতে পারে, বিকজ ইন্টারভিউ এর নাম্বারটা একটু কম। ইন্টারভিউ ইউপিএসসি তে হয় হচ্ছে 275 নাম্বারে, যেটা সবার ক্ষেত্রেই 275 নাম্বার থাকে, বাট ডাব্লিউবিসিএস এর ইন্টারভিউ এ 4টে সেগ্রেগেট করে দেওয়া হয়েছে এবং নাম্বারেও একটু ডিফারেন্স রয়েছে, 200, 150, 100 ব্যাস। আদারওয়াইজ জিএস এর সিলেবাস, মেন্স এর সিলেবাস একদম অলমোস্ট 99% বলতে পারি আমরা, 99% সেম হয়েছে। বরং ডাব্লিউবিসিএস এখন বেশি পড়তে হবে, কারণ ডাব্লিউবিসিএস এ ওয়েস্ট বেঙ্গল অ্যাড হয়ে গেছে। ইউপিএসসির ক্ষেত্রে আমরা শুধুমাত্র ইন্ডিয়া বা ওয়ার্ল্ড এর পয়েন্ট অফ ভিউ পড়লেই হয়ে যাচ্ছিল, বাট ডাব্লিউবিসিএস এখন ওয়ার্ল্ড, ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল 3টে পয়েন্ট অফ ভিউ কেও জানতে হবে। তো সেক্ষেত্রে যারা ডাব্লিউবিসিএস এর পড়াশোনাটাকে সিরিয়াসলি নেবে, খুব ভালোভাবে পড়াশোনা করবে, তাদের ইউপিএসসি ক্র্যাক করাটা অনেক সহজ হয়ে যাবে, বিকজ যেহেতু সেম প্যাটার্ন হয়ে যাচ্ছে, ডেসক্রিপটিভ পেপার, একই নাম্বার, একই সিলেবাস। তো সুতরাং এক পড়াশোনা দিয়ে আমরা সিভিল সার্ভিস, ফরেস্ট সার্ভিস, সিডিএস, এনডিএ, অনেক রকম এক্সাম হয় ইউপিএসসির আন্ডারে, সেই এক্সাম গুলোও বসতে পারবো, প্লাস হচ্ছে ডাব্লিউবিসিএস এও বসতে পারছি। এবার বিষয়টা হচ্ছে আমরা এটা এক্সপেক্ট করবো পিএসসির তরফ থেকেও যেন টাইমলি কপিটা চেক হয়। ঠিক আছে, কারণ আমাদের ইউপিএসসি যতটা স্বচ্ছতার সাথে এবং যতটা ফাস্ট রিক্রুটমেন্ট প্রসেস চালায়, আমরা এটা ভীষণভাবে এক্সপেক্ট করবো যেন পিএসসিও সেই ততটাই ফাস্ট ভাবে, ততটাই তাড়াতাড়ি ভাবে এক্সামের প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ এর রেজাল্ট গুলোকে পাবলিশ করে। বিকজ আমাদের যেহেতু অনেক দিন হয়ে গেছে, অনেক মাস হয়ে গেছে, এক্সাম গুলো ঠিকঠাক ভাবে কন্ডাক্ট হচ্ছে না, যার ফলে ছেলেমেয়েরা ভীষণভাবে ডিমোটিভেট হয়ে পড়ে পড়াশোনা থেকে। তো আমার ভীষণভাবে মানে হাত জোর করে করজোরে মানে রিকোয়েস্ট থাকবে যেন টাইমলি আমাদের রেজাল্ট গুলো বেরোয়, টাইমলি যেন যেরকম সেম সিলেবাস ইউপিএসসির তরফ মতো করে আনা হয়েছে, ইউপিএসসি যেভাবে একটা প্রসেসিং চালায়, প্রিলিমস এর 20 দিনের মাথায় প্রিলিমস এর রেজাল্ট, মেন্স এর 40 দিনের মাথায় মেন্স এর রেজাল্ট, ইন্টারভিউ এর 1 মাসের মাথায় ইন্টারভিউ এর রেজাল্ট, এবং অলরেডি একটা প্রিলিমস আসার আগে ইন্টারভিউ এর রেজাল্ট বেরিয়ে যায়। জাস্ট 3-4 দিন আগে রেজাল্ট বেরিয়েছে, বোধহয় 5-6 দিন আগে রেজাল্ট বেরিয়েছে ইউপিএসসি 2024 এবং 25 যে প্রিলিমসটা হবে সেটা হবে মে মাসের লাস্ট রবিবারে। সো মে লাস্ট রবিবারে পরীক্ষা, তার 1.5 মাস আগে, 1 থেকে 1.5 মাস আগে প্রিলিমস এর রেজাল্ট মানে টোটাল ফাইনাল রেজাল্ট বেরিয়ে গেছে ইউপিএসসি। তো আমরাও এটা এক্সপেক্ট করবো যেন স্টুডেন্টরা পড়াশোনা করতে রাজি আছে, স্টুডেন্টরা হার্ডওয়ার্ক করতে রাজি আছে, বাট অবশ্যই যেন সেটার একটা নিশ্চয় রেজাল্ট থাকে, সেই রেজাল্টটা যেন নিশ্চয় থাকে যে হ্যাঁ একদম আমরা টাইমলি পড়াশোনা করলে টাইমলি রেজাল্টও পাবো এবং তাড়াতাড়ি আমাদের 1 বছর 1.5 বছরের মধ্যে প্রসেসিং টোটালটা কমপ্লিট হয়ে যাবে। রিক্রুটমেন্টের যে জিএস মানে টোটাল যে এক্সামটা হয় প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ, সেই প্রসেসটাও যেন ইউপিএসসির মতোই হয়, এটাই আমাদের আবেদন থাকবে। তো আশা করছি সিলেবাসটা আলোচনা করেছি, একদম খুব র ভিডিও হয়েছে, আমি কোনো এডিট ফেডিট কিচ্ছু করিনি, আমি একদম লাইভ ভিডিও যেভাবে বানাই স্টুডেন্টদের সাথে ব্যাচে আমি ঠিক সেভাবেই বললাম, বিকজ আমি একদম ভিডিওটা ওখান থেকে চালিয়ে এসেছি, আবার ওখানে গিয়ে স্টপ করে দেবো, কোনো এডিটিং এর কিছু করছি না, এবং যার ফলে একদম হ্যাপাজার্ড হয়তো লাগছে, বিকজ আমি সত্যি পিডিএফটার আগে এত ডিটেলে করিনি, আমি জাস্ট একবার চোখ বুলিয়ে দেখলাম যে কি আছে, একটু চেঞ্জেস এসছে বুঝতে পারলাম, বাট এতটা চেঞ্জেস এসছে সেটা আমি তোমাদের সাথে সাথে একই সাথে দেখলাম, যার জন্য আমি নিজে এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম দেখে। তো যারা এতদিন অব্দি লাস্ট অ্যাটেম্পটের জন্য হয়তো 25 লাস্ট অ্যাটেম্প দেবে ভাবছিলে, তারা আমি সবাইকে এটাই রেকমেন্ড করবো যে 24টা ভালো করে পরীক্ষা দেওয়ার। যারা পুরোনো সিলেবাসে অনেক বছর ধরে পড়াশোনা করছে, 5 বছর 6 বছর 7 বছর, এরকম অনেক দাদা দিদিরা থাকে সিনিয়র, যারা মানে পুরোনো সিলেবাসের সাথে এতটা ধাতস্থ হয়ে গেছে তাদের পক্ষে নতুন আবার একটা সিলেবাসের সাথে কোপ আপ করে ওঠা সেটা সম্ভব হয় না। তো যার জন্য তারা যেন 24টা খুব ভালোভাবে দিয়ে যাতে 24 যেহেতু এখনো এক্সামটা হয়নি, শুনছি সেপ্টেম্বর মাসে হবে, তো সেটার সাথে যেন চেষ্টা করে তাদের সেই অ্যাটেম্পটেই ভালোভাবে হয়ে যাওয়ার, কারণ পুরোনো সিনিয়র অ্যাসপিরেন্টদের নতুন সিলেবাসের সাথে কোপ আপ করাটা সত্যিই ডিফিকাল্ট। কিন্তু যারা নতুন অ্যাসপিরেন্ট রয়েছে, স্পেশালি আমার যারা স্টুডেন্ট মানে ভিডিও দেখো বা স্টুডেন্ট যারা, তারা বেশিরভাগই কলেজ স্টুডেন্ট, অল্প বয়সী সবাই, 95% 90%ই কলেজ স্টুডেন্টরাই দেখে। তো তাদের কাছে এখনো সুযোগ আছে, সময় আছে ভালো করে প্রিপারেশন করার। নতুন প্রিপারেশন শুরু করছো যেহেতু, ডেডিকেটেডলি ইউপিএসসি সিলেবাস ভালো করে পড়াশোনা করো। ইউপিএসসি ডাব্লিউবিসিএস এখন সেম সিলেবাস হয়ে গেছে, সো একদম সেম সিলেবাসেই তোমরা প্রত্যেকটা এক্সামেই বসতে পারবে। তো যেটা ভালোভাবে রেডি করা থাকলে ম্যাথ, রিজনিং, জিএস, ইংলিশ সব রেডি থাকবে, কেউ তোমাদের কোনো এক্সামে বসার থেকে আটকাতে পারবে না, এবং খুব ভালোভাবে পড়াশোনা করে। ঠিক আছে, তো আর বেশি বড় করছি না ভিডিওটা। এই ভিডিওটা রিলেটেড যদি কোনো ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে, আমার কাছ থেকে যদি কিছু জানতে চাও বা কোনো কিছু হেল্পের দরকার হয়, তাহলে ডেফিনেটলি কমেন্টে জানাতে পারো। আমার মাথায় অনেক কিছু চলছে, ডোন্ট ওয়ারি, আমি এক এক করে ভিডিও এনে বলবো। একটা ভিডিওতে তো বেশি বড় করা যায় না, বিকজ অলরেডি
ইটস টু মাচ লেট, মানে অনেক সময় আমি নিয়ে ফেলেছি। এর থেকে বেশি সময় নিলে তোমরাও আর ধৈর্য রাখতে পারবে না, যেহেতু র ভিডিও অনেকটা টাইম লেগে গেছে। তো এরপর যে ইনিশিয়েটিভ গুলো আসবে সেটা আমি আলাদা আলাদা ভিডিও করে বলবো। তাও তোমাদের তরফ থেকে যদি কোনো ইনিশিয়েটিভ তোমরা চাও, আমার তরফ থেকে যদি আমি কিছু হেল্প করতে পারি, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি অবশ্যই চেষ্টা করবো সেই অনুসারে ভিডিও আনাবার। তো চলো, পরের ভিডিওতে দেখা হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দাও, কারণ এটা একদম নতুন ইনফরমেশন, অনেকেই হয়তো জানে না। আশা করছি তাদের হেল্প হবে। তো চলো, পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। রাধে রাধে।